আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী। সকালে ২৫ জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দায়ের করেন তিনি। অধরা ইয়াসমিনের রিপোর্ট। পদত্যাগ করে দেশ ছাড়ার পর এ পর্যন্ত ১৫০ শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তবে এবার প্রথমবারের মতো আনা হলো গুমের অভিযোগ। রাজধানীর বাসাবো এলাকার একজন তরুণ ব্যবসায়ী এনামুল কবির ২০১৮ সালের ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। হাত পা চোখ বেঁধে করা হয় অমানবিক নির্যাতন। ১০ থেকে ১৫ জনের একটি টিম আমার অফিসে ঢুকে সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে। পরে আমাকে কালো টুপি পরিয়ে গাড়িতে করে নিয়ে গেল অজানা স্থানে। পরে ২৬ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। তৎকালীন ডিবি কর্মকর্তা মশিউরের নির্দেশে এনামুলকে গুম করা হয়। এমন ঘটনার বিচার দাবি করে ট্রাইব্যুনালে অভিযোগ দেন এনামুল। ৭ দিন পরে সবুজবাগ থানায় একটা জিডি নিয়েছে। এরপরে ১০ দিন পরে আমাকে ১ বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। তার হাত পা বেঁধে হাত পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তার কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদের ব্যাপারে, নেতাদের ব্যাপারে, বিশেষ করে জামাত ইসলামীর ব্যাপারে। এদিকে ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো, মানে মৃত্যু নিশ্চিত করার জন্য ৪-৫ বার গুলি করার পরেও তাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দিতে এগুলো ভিডিওতে শোনা যাচ্ছিল। হসপিটালের গেটে গিয়ে তাই সে পানি চায়, পানি খায়, তখনও সে বেঁচে ছিল। হসপিটালের অথরিটি তাকে চিকিৎসা দেয়নি, তার জন্য গেটটা পর্যন্ত ওপেন করেনি। ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারাও এই হত্যাকাণ্ডের সাথে আলটিমেটলি তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছেন। নির্মম ওই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। প্রতিশোধ নয়, সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় অন্তর্বর্তী সরকার। আইন বিশেষজ্ঞ সহ সমাজের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার কাজ হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন দেশ বিদেশের আইন বিশেষজ্ঞ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। কিন্তু ভিতরে গিয়ে কিন্তু ডিফেন্স কিছু নাই। বক্তারা ট্রাইব্যুনাল আইন সংশোধনের পরামর্শ দেন। ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায় যেটা তাদেরকে উইটনেস প্রডিউস করতে পারে। যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। যখন আপনারা আইন তৈরি করবেন, সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না। এই ক্রিটিকগুলো কিন্তু আছে ইভেন আগের আইসিটি জাজমেন্ট, জাস্টিস সিনহার একটা রায় আপনাদের সকলে মনে আছে, যেখানে উনি বলেছেন যে এই রায়টা হচ্ছে আমাদের জনগণের সেন্টিমেন্টের প্রতিফলন। ইউ কান্ট ডু দ্যাট। আইনটা একটা অন্য জায়গায়, সেন্টিমেন্টের জায়গা আছে আর আইনের জায়গা, দিস ইজ সেপারেট। আইন উপদেষ্টা বলেন, প্রতিশোধ নয়, সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় সরকার। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। তিনি জানান, আইনজ্ঞ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে বিচার কাজ চলবে। আমরা স্বচ্ছতার স্বার্থে, অ্যাকাউন্টেবিলিটির স্বার্থে সেটা ওপেন করেছি। সংগঠনের ক্ষেত্রে আপনারা জানেন যে বিগত সরকারের আমলেই এই আইনের সংশোধন করে সংগঠনেরও বিচার করা যাবে বলেছিল। সংগঠনের বিচার বিগত সরকারের আমলেই করা হয়েছিল। সংগঠনের শাস্তিকে ওই ধরনের কোনো কিছু বলা হয় নাই, সেটা আমরা অ্যাড করেছি। আপনারা এই সমস্ত সংশোধনীর ব্যাপার ছাড়াও
যদি কারো মনে হয় আরো কোনো নতুন সংশোধনী প্রয়োজন, আপনারা বলবেন, এটা একদম প্রাইমারি ড্রাফট। আইন প্রতিষ্ঠায় সরকার কোনো অন্যায় করবে না বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আসন্ন দুর্গাপূজায় নিশ্চিত নিরাপত্তা থাকবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। পুলিশ হেডকোয়ার্টার্স হল অফ প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ এ উপলক্ষে দুর্গাপূজার শুরু, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী এই 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে পুলিশের পূজা কেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ছেলের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে 1,16,00,000 টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। রোববার উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে নগদ অর্থ, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও 2টি দামি প্রাইভেট কার সহ 3 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল শাহজাদা খান সাজ্জাদ, তজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। তবে তাদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। বাড়িটি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় ব্যবহার করা পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট সহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ঝাড়খণ্ড সফরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে করা মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা নোটে এই প্রতিবাদ জানানো হয়। নোটে চরম অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে সাবেক মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও 2টি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও 1টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24, একটি হত্যা মামলা, হাফেজ সাদিকুল ইসলাম, তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল 8টার দিকে কারাগারে আটক 2 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। 2 জন আসামি নিয়ে আসা হয়েছে, তাদেরকে বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সিআরপিসির স্পষ্ট লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, কনস্টিটিউশনের ভায়োলেট। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকাল 11টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা রিমান্ড না চাওয়ায় 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানায় আরও 2টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এর আগে রবিবার বিকেলে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক খুদে বার্তায় রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।
দীর্ঘ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের তালিকা। প্রতিনিয়ত এই তালিকায় যুক্ত হচ্ছেন কেউ না কেউ। ১.৫ মাসের বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বগুড়ায় পুলিশের গুলিতে আহত ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে দাফনের জন্য তার মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায়। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইসি। গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। তখনও ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়ে স্বৈরাচারের দোসর পুলিশের কিছু সদস্য। তাদের বুলেট কেড়ে নেয় বহু মানুষের প্রাণ। এমনই একজন বগুড়ার পথ পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল। ওই দিন বিকেল 4:30টায় বগুড়া শহরে আনন্দ মিছিলে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য গুলিবিদ্ধ হন রাতুল। প্রথমে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ১ মাস ২০ দিন চিকিৎসাধীন ছিলেন রাতুল। ওর জন্য আমাদের যতটা করা দরকার ছিল সর্বোচ্চটাই আমরা দিচ্ছি। নাভির উপর থেকে সমস্ত জায়গায় তার আঘাত, স্পেশালি ব্রেন, একটা ব্রেনের একটা অংশ খুলিটা উড়ে গেছে গুলি দিয়ে, গুলি করার মধ্য দিয়ে একটা খুলি উড়ে গেছে, উড়ে গিয়ে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গেছে। তারপরেও ভালো হয়েছে সে। আর কিছু গুলি সাররা গুলি যেটা বলি আমরা, ছোট ছোট পিলেট জাতীয় যে গুলিগুলো, এগুলো তার ডান পাশে বাম পাশে মানে বুকের মানে চারপাশে ঝাঁঝরা বলা যায়, কয়েক শত হাজার পার হয়ে যাবে, এরকমও হতে পারে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা হয়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও। শহীদদের এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড গণহত্যার বিচার, একটা শহীদের বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পাশে থাকবে। শহীদ রাতুলের মাকে আমরা বলেছি যে আপনার একটি সন্তান হারিয়েছে। আমরা সকল বাংলাদেশের আপামর জনসাধারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের প্ল্যাটফর্মে যারা আছে সকলে আপনার সন্তানের ভূমিকা পালন করে আপনাদের পাশে দাঁড়াবে। প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও আমরা এই গণহত্যাকারীদের বিচার আমরা নিশ্চিত করব। তারা যদি মনে করে নামে বেনামে পোস্টারে বিভিন্ন ব্যানারে তারা আবার পুনর্বাসিত হবে, তাহলে সেটা ভুল। অবস্থার উন্নতি হয় মৃত্যুর কয়েকদিন আগে বাড়ি ফিরতেও চেয়েছিলেন রাতুল। বাড়ি ফেরার আকাঙ্ক্ষা ঠিকই পূরণ হয়েছে, তবে সুস্থ হয়ে নয়, ফিরেছেন শহীদ হয়ে। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। চলতি বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ২৪ সেপ্টেম্বর। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি। স্বৈরাচারের পতন ঘটলেও বিপদ কেটে যায়নি, তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। ২০১৪ সালের পর কিশোরগঞ্জে বড় ধরনের কোনো কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ ১০ বছর পর শহরের পুরাতন স্টেডিয়ামে গণসমাবেশের আয়োজন করে দলটি। দীর্ঘ সময় পর এই আয়োজনে বেশ উচ্ছ্বসিত ছিল বিএনপি নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আওয়ামী লীগ সরকার এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি, জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। জনগণের অর্থ পাচার করে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ করেন তারেক রহমান। এরই ভিতরে আপনারা দেখেছেন কিভাবে বিদেশে তাদের শত শত বাড়ি ঘর তারা তৈরি করেছে এই জনগণের অর্থ পাচার করে বিগত 17 বছর ধরে। কিন্তু বিএনপি গুটি সংখ্যক লোক না, প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বুনিয়াদের উপরে বিএনপি মানুষকে প্রতিষ্ঠিত করতে চায়। এই দেশের মানুষকে যদি আমরা সুযোগ করে দিতে পারি যে কারা তাদের নেতৃত্ব দিবে, তাহলে সেই দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ, সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। এদিকে রাজধানীর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পার্বত্য অঞ্চল অস্থির করে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে। বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে? বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবেও না। আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। শরীয়ত খান, RTV, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহমুদ হোসেনের সঙ্গে ব্যাংকটির সব কর্মীদের মতবিনিময় সভা। ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড মডেলের আয়োজনে মিট দ্য চেয়ারম্যান শীর্ষক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের কোনো তারল্য সংকট নেই বলে মন্তব্য করেছেন নবগঠিত চেয়ারম্যান মেহমুদ হোসেন। তিনি আরও বলেন, দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে এই ব্যাংকটির। এই সময় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা সহ 1400 বেশি শাখা উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পূবালী ব্যাংক পিএলসি নতুন নিয়োগপ্রাপ্ত 146 জন জুনিয়র প্রবেশনারি অফিসারদের জন্য 5 দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছেন পূবালী ব্যাংকের মানব সম্পদ বিভাগ। প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, পরিচালকবৃন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নবীনদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পাশাপাশি ব্যাংকের নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। দুইবার এগিয়ে গিয়েও এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাইয়ে গুয়ামের সাথে পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচ হারা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে দ্বীপরাষ্ট্র দুর্বল গুয়ামের সাথে 2-2 গোলে ড্র করেছে। যদিও ম্যাচের 6 মিনিটে মিরাজুলের গোলে লিড নেয় বাংলাদেশ, তবে 75 মিনিটে সুনতারো সুজুকির গোলে সমতায় ফেরে গুয়াম। 87 মিনিটে মইনুল ইসলাম গোল করলে দ্বিতীয়বারের মতো লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ, কিন্তু যোগ করার সময় গুয়ামের কার্টিস হারমোন গোল করলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এই ম্যাচে পয়েন্ট হারানোয় মূল পর্বে যাওয়া আর সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের কোচ মারুফুল হক। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন।